বাপের তপ্ত ডাকে রৌদ্রের দাম্ভিকতায় উদ্যত বাজুবল থমকালো এক ধাপ সিঁড়ি উঠতে গিয়ে। না চাইতেও থামল সে। বিরক্তিসূচক চ উচ্চারণ করল জিভের ডগায়। তোফায়েল কাবির যে ওকেই থামতে বলেছেন তা না তাকিয়েও ঠিক ঠাওর করল সে। আদ্র আর সাফা তড়িতে তাকালো তোফায়েল কাবিরের কণ্ঠ অনুসরণ করে। রৌদ্র নিরুদ্বেগ, প্রতিক্রিয়াহীন গাছাড়াভাবে পিছু ফিরল। বাপের সাথে অনুভূতিহীন নিগুড় দৃষ্টিতে চোখাচোখি হলো। তোফায়েল কাবিরের রাগান্বিত দৃষ্টি দেখে চোখ নামিয়ে তর্জনী দিয়ে কপাল চুলকালো রৌদ্র। তোফায়েল কাবির বললেন নিরেট কণ্ঠে, বোঝাপড়া বাকি আছে তোমার সাথে। যা যা বলবো ঠিক কাটায় কাটায় উত্তর করবে। নিচে নেমে আসে রৌদ্র। তোফায়েল কাবির খানিক চুপ থাকলেন, কথা সাজিয়ে কণ্ঠ শক্ত করলেন আরও। মেঘাকে মেরেছ কেন? প্রশ্নটা শুনেই সোফায় গা এলিয়ে দিল রৌদ্র। পিছনের দিকে শরীর হেলিয়ে দীর্ঘশ্বাস টানল, অতঃপর ফেলল ভারী শ্বাস। চোখ বুজে দুই দিকে ঘাড় ঝাঁকালো, বলল, বাবাই, তোমার ভাইকে বলে দাও বারবার একই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। বিরক্ত লাগে। মস্তিষ্ক আরও বেশি চড়াও হয়ে গেল তোফায়েল কাবিরের। বরাবর ছেলেরই বেপরোয়া উপেক্ষিত আচরণে ক্ষিপ্ত হতে বাধ্য হন তিনি। এবার আরও বেশি ঝাঁঝালো হলো তার কণ্ঠ। হিয়ালি কথাবার্তা বলবে না একদম। মেঘাকে মারার কোনো যৌক্তিক কারণ ছিল না। আচমকা ওর গায়ে হাত তুললে কেন তুমি, তাও আবার আমাদের সবার সামনে? তো কি, ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে সবার আড়ালে মারতে হতো ওকে? ভ্যাবাচাকা খেলেন তোফায়েল কাবির, নির্বাক হলেন এক মুহূর্ত। পর মুহূর্তেই ফের কঠোরতা ফিরিয়ে আনলেন। মেঘা আমাদের দায়িত্ব, আর ওকে আঘাত করার কোনো অধিকার তোমার নেই। মনে নেই 5 বছর আগে কি করেছিলে? ওই মেয়েকে জোর করে বিয়ে করে ফেলে রেখে চলে গিয়েছিলে। 5টা বছর পেরিয়ে গেছে। এই 5 বছরে তোমাকে পাইনি আমরা, মেঘাকে পেয়েছি। কি হয়েছে এই 5 বছরে? কে ওই মেয়েটা? কি ওর আসল পরিচয়? কাকে নিজের কৃতকর্মে জড়িয়েছ? কোনো খোঁজ নিয়েছ তুমি? তুমি জানো ওই মেয়েটাকে, নাকি চেনো ওকে? আজ এত বছর পর ফিরে এসো পরিবর্তন হওনি একটুও। কোনো কারণ ছাড়া আচমকা ওর গায়ে হাত তুলেছ তুমি, কোন অধিকারে? রৌদ্রের দিক থেকে নড়চড় বা উত্তর নেই। তোফায়েল কাবির চুপ থেকে আবার বললেন, প্রশ্নের উত্তর দাও আমার। কেন মেরেছ ওকে? হাত চুলকাচ্ছিল তাই মেরেছি। আর কাউকে মারতে পারতাম না তাই ওকেই মেরেছি। ওকে? কেন মারবে তুমি ওকে? ওকে? কেন রাখবেন ওকে এই বাড়িতে? কেন আশ্রিত হয়ে পড়ে আছে ওই বাড়িতে? বিপরীতে পাল্টা প্রশ্ন রৌদ্রের। তোফায়েল কাবির মুহূর্ত কয়েক চুপ থেকে উত্তর করলেন, ও আমার মেয়ে, আর আমার মেয়ের পরিচয়ই ও এই বাড়িতে আছে, কোনো আশ্রিতা হিসেবে নয়। যতদিন ওর এই বাড়িতে থাকার ততদিন থাকবে এই বাড়িতে। ওর বর্তমান পরিবার আমরা। তুমি জানো ওর বিষয়ে কিছু, নাকি শুধু নেশা করতেই জানো? 5 বছর আগে চেনা নেই জানা নেই কোথা থেকে একটা মেয়েকে তুলে এনেছিলে, জানা আছে তোমার? তখন জানতে ওকে, ওর পরিবার কোথায়, কারা ওর পরিবার? আজ শুনে রাখো, মেঘার কেউ নেই। 5 বছর থেকে মেঘার পরিবার পরিজন সবটা জুড়ে শুধু আমরা। ও আমাদের দায়িত্ব, আর আমরা ওর দায়িত্বরত থাকা অবস্থায় ওর উপর কোনো আঁচড় লাগতে দেব না। ফার্দার যদি ওর গায়ে হাত তুলেছ তাহলে ভালো হবে না বলে রাখলাম। আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারবো আমি, সেটা তোমাকে এড়িয়ে হলেও। আচ্ছা, মেয়ে, রাস্তায় খুঁজে পেয়েছেন ওকে? আমি না হলে কোথায় পেতেন ওকে? পরিবার হতে এসেছেন ওর, বাবা হতে এসেছেন? কই? রাস্তায় তো এমন অনাথ বাড়িঘরহীনা হাজার হাজার মানুষ পড়ে আছে, তাদের তো এভাবে ঘরে রাখেননি। ওকে আশ্রিতা হিসেবে রেখেছেন কেন তাহলে? ও আশ্রিতা নয়, যথেষ্ট সম্মান নিয়েও এ বাড়িতে আছে।
আমার বা তোমার কারোর টাকাতেই খাচ্ছে না ও, আর না বেকার এই বাড়িতে পড়ে আছে। ওর পরিবার হিসেবে শুধু সঙ্গ দিয়েছি আমরা ওকে, শুধু সঙ্গটাই দিয়েছি, আর কিচ্ছু দেইনি এই অবধি। যার পরিপ্রেক্ষিতে ও আশ্রিতা নয় আমাদের। ওর একটা পরিবার, কিছু আপনজনদের প্রয়োজন ছিল। আমরা সেই প্রয়োজন মিটিয়ে আসছি নির্দিষ্ট সময় যাবৎ। যখনই সময়কালটা কেটে যাবে তখন আমাদের আর প্রয়োজন পড়বে না ওর। এই কথাগুলো হয়তো রৌদ্র বুঝল না, বোঝার চেষ্টা করল না, বিড়বিড় করল, বাট আমার প্রয়োজন পড়বে ওর। অনির্দিষ্টকালের জন্য আমার প্রয়োজন পড়বে। উঠে দাঁড়ালো রৌদ্র। আর কিছু শোনার মতো অভিরুচি আসলো না। তোফায়েল কাবিরের কথা শেষ হয়নি। তিনি আদেশের সুরে ছেলেকে থামতে বললেন। বলতে চাইলেন আরও কিছু, কিন্তু তার ছেলে আর শুনবে না। থামলেন না তার বেপরোয়া ছেলে। ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আদ্র মাথা ঝাঁকালো দুই দিকে। মেঘার ঘুম ভেঙেছে, চোখ মুখ ফোলা ওর। অনেকক্ষণ ঘুমিয়েছে আজ। অতিরিক্ত ঘুমের দরুন চোখ ফোলা ফোলা দেখাচ্ছে আরও বেশি। গোসলের পর ভেজা চুল সমেত শুয়েছিল। হাঁটু ছড়ানো মেঘবরণ কেশরাশি জট পাকিয়ে এলোমেলো, কুঁকড়ে গেছে সিল্কি কুন্তল। এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কাঁধ ঝাঁপিয়ে। এদিকে খিদেও পেয়েছে ভীষণ। সারাটা দিন পেটে দানা পানি পড়েনি। ঘুম থেকে উঠে আবার মাথা এলোমেলো লাগছে, গুলিয়ে যাচ্ছে সব কিছু। চাপানো দরজা খুলে হাই তুলতে তুলতে ঘর ছাড়ল মেঘা। পরনে সাদা এসকাটার খয়েরি ফ্রক, চুলে ঢাকা ছিপছিপে গঠনের পুরো শরীরখানা। চোখ এখনও ঘুমের ভারে মশগুল। নিভু নিভু মেলেছে পাপড়ি যুগল। দরজা চাপিয়ে করিডোরে পা বাড়ালো মেঘা। উদ্দেশ্য এখন নিচে যাবে, আগে খাবে কিছু। শরীর অবসন্ন লাগছে। ধীরে ধীরে পা বাড়ালো মেঘা। বাড়াতে বাড়াতে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল। দৃষ্টি নিচুতে থাকায় ঠিক সম্মুখে পত্রত হতেই কারোর পদযুগল নজরে আসলো। কপাল গুটিয়ে ধীরে চোখ তুলল মেঘা। অমনি অযাচিত একজনের মুখশ্রী দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল অবসন্ন শরীরখানা। চেহারায় অসন্তোষ ফুটতে এক মুহূর্ত সময় পার হলো না। ক্ষুণ্ণতায় চোখ কুঁচকে নিল সে। নরম চোয়াল শক্ত করল। আকস্মিক আঘাতপ্রাপ্ত কপলখানার দগ্ধা ব্যথা জেঁকে উঠল। চিনচিন করে উঠল গালখানা। আপনা আপনি দাঁত চেপে হাত উঁচিয়ে গালে রাখল মেঘা। রৌদ্রের অবস্থা অনস্বাভাবিক, নড়ল না একটুও। পরিবর্তন আসলো না ওর মাঝে। সেভাবেই চোখ নামিয়ে 5 ফুটের মেয়েটাকে স্থির দৃষ্টিতে পরখ করল। গালে নজর পড়ল। কান্তিমান শুভ্র কপল, লালচে স্পষ্ট মারের দাগ। সেদিক পানে তাকিয়ে অবাধ্য হৃদয়ে আকস্মিক খেদ জাগ্রত হলো বেপরোয়া রৌদ্রের। হাত মুঠো করল রৌদ্র। তাকিয়ে রইল এক ধ্যানে। মেঘার অবসন্নতা কেটে গেছে এই উচ্ছৃঙ্খল লোকটাকে দেখা মাত্রই। দুর্বলতা ক্ষোভে রূপান্তরিত হয়েছে। ফোঁস করে শ্বাস ফেলল সে। নিবিড় পা যুগল থমকালো না আর। গজগজ করে রৌদ্রকে পাশ কাটাতেই কানে ঠেকল বেপরোয়া লোকটার শান্ত স্বর। ইভারা। না চাইতেই থমকালো উদ্যত রমণীর অহমিকায় অগ্রসর পা যুগল। আঠান্নায় মেঝেতে চিপকে গেল। শরীরখানা কেমন ঝাঁকিয়ে উঠল। ওকে ইভারা সম্বোধনে ডাকে না কেউ। সবাই ওকে মেঘা নামেই চেনে। একমাত্র আদ্র আদুরে গলায় মেঘ বলে ডাকে ওকে। মেঘ। আদ্রের মেঘ বুড়ি, তাও 5 বছর ধরে। বাকিরা সবাই মেঘা বলেই ডাকে। ইভারা নামটা প্রায় বিস্মৃত। আজ অনেক দিন পর এই নামে ওকে ডাকল কেউ। আগে ডাকত ওর বাবা, মেঘার বাবা, যিনি মেঘার জন্মের 6 বছর পর গত হয়েছেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। মেঘাকে একমাত্র ওর বাবাই ইভারা বলে ডাকত। মেঘা সেই ডাকের কণ্ঠটাও ভুলে গেছে এতগুলো বছরে।
আকস্মিক আজ এই মুহূর্তে সেই ডাকটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই প্রকম্পিত হলো একবিংশীর হৃদয়। কেমন স্পন্দিত হয়ে কেঁপে উঠল মেঘা। ঠিকরে ওঠা রাগ শিথিল হলো এক নিমেষেই। তড়িতে পিছু ফিরল মেঘা। অবিলম্বে চোখাচোখি হলো সেই বেপরোয়া লোকটার সাথে। স্বাভাবিক চাহনি দুজনার। এক মুহূর্ত পর রৌদ্রের শীতল কণ্ঠ ভেসে আসলো আবার। কাছে আয় তো, বলেই থামল। নিজেকে শুধরে নিল সেকেন্ড পেরোতেই। কাছে এসো তো। মেয়েটা এক মুহূর্ত স্থির হলো, পর মুহূর্তে ফের আগের ন্যায় ক্ষিপ্ত হতে ভুলল না। তাচ্ছিল্যতার সহিত মুখ ফিরিয়ে নিল। চরম বিরক্তি দেখিয়ে বলল অস্ফুটে, ফাক অফ ম্যান। অতপর মুখ ফিরিয়ে দৃঢ় পায়ে সোজা সিঁড়ির দিকে এগোলো। রৌদ্র কেবলই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, আর বলল না কিছু, আটকালো না মেয়েটাকে। মেঘা নিচে নামতেই নিচের গুমোট পরিস্থিতি খানিক স্বাভাবিক হলো। টেবিলের পাশে আদ্র আর সাফা চুপটি করে দাঁড়িয়ে। তোফায়েল কাবির এতক্ষণ রাগ ঝাড়লেন নিজের মাঝেই। মেঘাকে নামতে দেখা মাত্রই চুপ করলেন তিনি। পিনপতন নীরবতা নামল সবার মাঝে। মেঘা নিচে নেমে একে একে সবাইকে এক পলক করে দেখল শান্ত চোখে। অতপর মাথা নিচু করে কিচেনের দিকে এগোলো। আদ্র উদ্বেগাকুল হয়ে ডাকল পিছন থেকে, মেঘ। থেমে উত্তর করল মেঘা, হ্যাঁ ভাইয়া। খিদে পেয়েছে? কিচেনে যাচ্ছিস কেন? মা, মেঘের খাবার নিয়ে এসো। প্রয়োজন নেই, আমি নিজেই নিয়ে আসছি। সদর দরজা থেকে এমন সময় শুভ্রর বিচলিত কণ্ঠস্বর ভেসে আসলো। ভেতরে ঢুকতে ঢুকতে হাঁক ছাড়ল সে, খাবার আমি নিয়ে এসেছি। চকিতে একাধিক জোড়া দৃষ্টি তাকালো শুভ্রের দিকে। হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল শুভ্র। ফর্মাল ড্রেস আপে পরিপাটি ছেলেটা খানিক এলোমেলো হয়ে গেছে সারাদিনের ধকলে। মেঘা খায়নি সকাল থেকে। এটা শোনার পর আসার পথে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে সে। মেঘার ফেভারিট বিরিয়ানি। শুভ্র এগিয়ে এসে বিরিয়ানির প্যাকেটগুলো টেবিলের উপর রাখল। বোনকে উদ্দেশ্য করে বলল, টুকটুকি, খাবারগুলো সার্ভ করে দে তো, সবার জন্য এনেছি। মেঘাকে আগে দিবি, মিষ্টি মেয়ে খায়নি সকাল থেকে। মেঘা, এদিকে আয়। অগত্যা এগিয়ে আসলো মেঘা। শুভ্র গুরুভার গলায় বলল, সকাল থেকে খাসনি কেন? খিদে ছিল না ভাইয়া। উপরে করিডোরে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে মেঘার উত্তর শুনে বিড়বিড় করল রৌদ্র, এক থাপ্পড়েই সারাদিন পেট ভরা ছিল ইডিয়েটের। এখনও আমার হাতে আরও ৪৯টা থাপ্পড় খাওয়া বাকি আছে ওর। গাল ফুলিয়ে চেহারার হাল বেহাল করেছে এই এক থাপ্পড়ে। আর বাকি থাপ্পড়গুলো ওর গালে বসাবো কি করে আমি? ননসেন্স। বিড়বিড় ছেড়ে এতক্ষণে নিজের ঘরে ঢুকল রৌদ্র। মেঘার উত্তরে শুভ্র বলল একই ভার গলায়, এখন তো খিদে পেয়েছে, এখন খাবি? টুকটুকি সার্ভ করতে বললাম না তোকে? দাঁড়িয়ে আছিস কেন? চটপট সার্ভ করে দে, আমি ফ্রেশ হয়ে আসছি। সাফা ভ্যাংচালো, এহ, চাকর পেয়েছ আমায়? আমি পারবো না এসব কিছু করতে। আম্মুকে ডাকছি। চাকর পাইনি, চাকরানি পেয়েছি তোকে। দেখেছিস তোর কত সম্মান, রানী বলছি তোকে। এবার চাকরানি মহাশয়া, দয়া করে খাবারগুলো বেড়ে দিন, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি, একসাথে খাবো। তেতে উঠল সাফা, ভাইয়া। বল বনু। শুভ্রর শান্ত ধীর উত্তর। রাখতে গিয়েও গোলে জল হয় মেয়েটা। ভাইয়ার ভীষণ আদুরে সে। আদুরে হয়ে বলে গদগদ হয়ে, যাও তো, ফ্রেশ হয়ে নাও। শুভ্র মুচকি হেসে উপরে উঠল। খানিক বাদে ফ্রেশ হয়ে নিচে নেমেছে। টেবিলে বসে পড়েছে ছেলে মেয়েরা। আদ্র, শুভ্র, সাফা, মেঘা, সিরাতও বাদ পড়েনি যোগ দিতে। রামিসাকে শাহিনা কাবিরের কোলে দিয়ে যোগ দিয়েছে ওদের সাথে। আহিয়ান ফেরেনি এখনো।
আড্ডা জমিয়ে খাওয়া দাওয়ার পাট চুকালো ওরা। রৌদ্রকে ডাকলো না, জড়ালো না নিজেদের সাথে। কারণটা অবশ্য মেঘা। রাতে ছেলেমেয়েরা আর খায়নি কেউ, রান্নার প্রয়োজন হয়নি রাতে। শুভ্রের আনা সেই বিরিয়ানি দিয়েই ডিনার সারা হয়েছে। পুরোটা বিকেল ঘুমিয়েছে মেঘা, চোখে আর বিন্দুমাত্র ঘুম নেই। এমনিতেও রাত জাগা প্যাঁচা সে, ঘুম আসে না মাঝে মাঝে। ভীষণ অস্থির লাগে এমত অবস্থায়। আজও ঘুম আসছে না একটুও। অনেকক্ষণ শুয়ে শুয়ে নীরবে সিলিংয়ের দিকে তাকিয়েছিল মেয়েটা। শুয়ে থাকতেও ভালো লাগছে না আর। বিরক্তিতে উঠে বসল মেঘা। দম বন্ধ লাগছে ঘরের চার দেয়ালের মাঝে। বেডসাইড টেবিলের ডয়ার থেকে কিছু একটা বের করে বুকের সাথে চেপে ধরে ধীর পায়ে দরজার দিকে এগোলো মেঘা। সন্তর্পণে শব্দহীন দরজা খুলে বেরিয়ে এলো ঘর থেকে। দোতলা থেকে সোজা উঠল ছাদে। রাত্রি হয়তো ৩টে পেরিয়েছে। নিস্তব্ধ পুরো বাড়ি, পুরো শহর। সবাই তখন গভীর ঘুমে, আর মেঘা গভীর বেদনায়। নিশীথ রাতের নীরবতায় আবছা আলোয় ছাদে উঠল সে। বাঁকা চাঁদ মধ্য গগনে ঠাঁই করে মৃদু জ্যোৎস্না ছড়াচ্ছে। মাঝে মাঝে লুকোচ্ছে মেঘের আবডালে। শহরের সব আলো নিভে গেছে, বন্ধ হয়েছে ব্যস্ত কোলাহল। চারপাশ পুরো শান্ত। মেঘা পা টিপে টিপে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। আকাশপানে মুখ তুলে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। অতপর চোখ মেলে তাকালো। আজ গগনে চাঁদের পাশে তারার অস্তিত্ব নেই। একটাও তারা দেখা যাচ্ছে না আজ। মুখখানা এতেই মলিন হলো মেঘার। ছোট্ট বাচ্চার ন্যায় ঠোঁট উল্টালো মেঘা। কিছুক্ষণ তাকিয়ে কসরত করে খুঁজল দুটো তারা, কিন্তু পেল না। পিছু ফিরে ধীরে ধীরে বসল ছাদের মেঝেতে। রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হাঁটু জড়িয়ে নিজেকে গুটিয়ে নিল। বুকের সাথে চেপে ধরা মাঝারি আকারের ফ্রেমটা সামনাসামনি ধরল এবার। ছাদে জ্বলতে থাকা একটা রূপালি আলোয় পাশাপাশি দুটো ছবি জ্বলজ্বল করে প্রকট হয়ে উঠল ফ্রেমে। ছবিটার দিকে তাকিয়ে অভিযোগ করল মেঘা, আম্মু, আব্বু, আজ আসোনি তোমরা? আমি না তোমাদের সাথে দেখা করতে আসলাম এই রাতে? জানো, আজ আমার ঘুম আসছে না কিছুতেই। ভীষণ ছটফট লাগছে। সবাই ঘুমিয়ে গেছে আমি ছাড়া। তোমরাও মেঘের আড়ালে ঘুমিয়ে গেছো। খুঁজলাম তোমাদের, পেলাম না। আমার অপেক্ষায় থাকতে থাকতে চলে গেছো। আমি আসতে দেরি করে ফেলেছি আজ। কটা বাজে? ৩টে পেরিয়েছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো তোমরা? সবাই ঘুমিয়ে পড়েছে আজ, কিন্তু আমার কেন ঘুম আসছে না বলো তো? কেমন কষ্ট কষ্ট লাগছে আমার। মেঘা একটু থামে। অনুভব করে ফ্রেমটা ঝাপসা হয়ে এসেছে ওর নিকট। অস্পষ্ট দেখাচ্ছে ওর আম্মু আব্বুর মুখশ্রী। তার মানে চোখ ভরে এসেছে, পানি জমেছে আঁখি কোটরে। মেঘা তড়িতে হাতের উল্টো পিঠে চোখ মুছল। ঢোক গেলার চেষ্টা করল। কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছে। কি অদ্ভুত! বুক ভারাক্রান্ত লাগছে কেন? মুখ কুঁচকে শ্বাস টানে মেঘা। বারবার চোখ ভরে আসছে। নিজেকে সামলে রাখা ভীষণ দায় হয়ে পড়ছে। হাঁপ ছাড়ে মেঘা, আর পারে না নিজেকে ধরে রাখতে। নিস্তব্ধতায় একাকিত্বে গুমড়ে ওঠে মেয়েটা। ঠোঁট ভেঙে বাত ছেড়ে কোটর ফেটে বাড়িধারা বয়ে চলে। নিস্তব্ধ যামিনীকে সাক্ষী রেখে আম্মু আব্বুর ছবির উপর হাত বুলিয়ে অভিযোগ করে তাদের আদুরে রাজকন্যা, আব্বু জানো, ওই লোকটা আমাকে মেরেছে। এই দেখো, আমার গালে নিজের ৫ আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছে। তোমরা কখনো মেরেছ আমায়? ফুলের টোকা দিয়েছ আমার শরীরে? ধমকেছ কখনো? ধমকাওনি তো, মারুনি কখনো। কিন্তু ওই লোকটা এই নিয়ে দুইবার মেরেছে আমায়, আঘাত করেছে। আমার খুব খারাপ লেগেছে জানো। তোমরা কেন আমাকে একলা রেখে চলে গেলে আম্মু? কেন গেলে বলো তো? যেখানে গেছো সেখানে আমায় নিয়ে গেলে হতো না?
আমার জায়গা হতো না তোমাদের সাথে। তোমরা আমার সাথে থাকলে আজ আমার জীবনটা এমন হতো না। সবটা বদলে যেত। কেউ নেই আমার। কেন আমাকে একলা রেখে চলে গেলে তোমরা? মরা মানুষের নামে অভিযোগ রাখতে নেই। আমি দেব না তোমাদের উপর কোনো অভিযোগ, কোনো দাবি রাখবো না তোমাদের উপর। কিন্তু তোমাদের ছেলে, ওকে ছাড়বো না আমি। ওকে ক্ষমা করব না কিছুতেই। দেখে নিও, তোমাদের ছেলে পার পাবে না আমার থেকে। আমাকে সম্পূর্ণ একলা করে দেওয়ার জন্য ওকে ছাড়বো না আমি। ওকে খুব মারব। দেখো, ও ছাড় পাবে না আমার থেকে। তোমাদের পর তোমাদের বজ্জাত ছেলেও আমাকে একলা রেখে চলে গেছে। দাদুমণির কথা তো বাদই দিলাম। তোমাদের উপর আর দাদুমণির উপর একটু রেগে নেই আমি, কিন্তু তোমাদের ছেলের উপর খুব রেগে আছি। ওকে আমি কাছে পেলে ছাড়বো না বলে রাখলাম। আমাকে পুরোপুরি নিঃসঙ্গ করার জন্য শাস্তি পেতে হবে ওকে। মেঘা ফুপিয়ে থামে, হেঁচকি তোলে, মাথাটা পিছনের দিকে হেলিয়ে দেয়। অপুর পানে মুখ তুলে যায়। শিরশির করে বাতাস বইছে। গরমেও শরীরে কাঁটা দিচ্ছে মেঘার। বুকখানা মুচড়ে উঠছে আব্বু আম্মুর কথা খেয়ালে আসতেই, যাদের মুখশ্রী ওর ক্ষীণ স্মৃতিতেও বিলীন প্রায়। এই ছবিটা দেখে দেখে আব্বু আম্মুকে স্মরণ করে মেঘা। একলা রাতে তারা ভরা আকাশের পানে খুঁজে বেড়ায় দুটো শুকতারা। ছোটবেলায় দাদুমণি সান্ত্বনা দিত ওই শুকতারা দুটোকে দেখিয়ে। ও দুটো নাকি মেঘার বাবা মা। পাশাপাশি অবস্থানে সেই দূরাকাশ থেকে মেঘাকে চোখ ভরে দেখেন তারা। মেঘা এটাকে আশ্রয় করে রেখেছে। নিজের মনকে মানাতে খুব কষ্ট হলে সে দুটো তারার কাছে এসে নালিশ জুড়ে বসে। আজ কষ্ট হচ্ছে। অজ্ঞাত ভারে বুকটা জ্বালা পোড়া করছে। আকাশ পানে মুখ তুলে চোখ বুজে নেয় মেঘা। কান্না গিলে বিড়বিড় করে ফুঁসে ওঠে, আই হেট হিম। আই ডিপলি হেট রুডভিক কাবির রৌদ্র। নেভার উইল আই ফরগিভ হিম। নেভার। আই হেট ইউ রুডভিক কাবির রৌদ্র। পূর্ব দিগন্ত সিঁদুর রাঙা হয়ে উঠছে। করুণ আলোয় রাঙা প্রভাতের সূচনা। নতুন একখানা সকাল। ভোরের কাঁচা মিঠে রোদ সবে পড়েছে ধরণীতে। আকাশ চিরে উদিত হয়েছে দিবাকর। পাখির কিচিরমিচির ডাকে মুখরিত গগন। এই এত সকালে সূর্য উদিত হলেও প্রখরতা কম নয় মোটেও। উদিত হওয়া থেকেই তপ্ত তেজ ঝেড়ে দিচ্ছে সূর্যি মামা। হবে সবে সকাল 7টার কাছাকাছি। খোলা ছাদে এখনও রেলিংয়ে পিঠ ঠেকিয়ে বসে আছে ঘুমন্ত রমণী। ঘুমের ভারে ডান দিকে হেলে পড়েছে অঙ্গনা তনু। বাম হাত অবহেলায় ছাদের মেঝেতে লুটোপুটি খাচ্ছে, আর ডান হাত দিয়ে বুকের সাথে চেপে রাখা সেই ছবির ফ্রেমটা। আব্বু আম্মুর কাছে নালিশ করতে করতে রাত্রির একধারে কখন চোখ বুজে এসেছে বুঝতেই পারিনি মেঘা। ঘুমে টলে পড়েছে এখানে। এখন সে বিভোর ঘুমে। লম্বা বিনুনিটা পেঁচিয়ে পড়ে আছে ছাদের মেঝেতে। বিনুনি থেকে ছুটে আসা ছোট ছোট অলকগুচ্ছ মুখে লুটাচ্ছে। প্রভাতে বদন চুম্বন করছে ক্ষুদ্র ক্ষুদ্র অলকাবলী। ফর্সা ধবধবে মুখমণ্ডলে কালো কালো নিমিত্ত কেশরাশি মৃদুমন্দ হাওয়ায় উড়ে উড়ে জায়গা করে নিচ্ছে। ঘুমে ব্যাঘাত ঘটে মাঝে মাঝে নড়ে চড়ে উঠছে রমণী, তবে ঘুম ভাঙছে না তার। ভ্যাপসা গরমে ঘেমে গেছে কমনীয় দেহ। গ্রীবা তেলতেলে হয়ে গেছে ঘামে। তবু ঘুম ছোটাতে নারাজ একবিংশী। ঘুম পাচ্ছে তার। ভীষণ আরাম না হলেও শান্ত হয়ে ঘুমাচ্ছে সে। এমতকালে ছাদে আগমন এই বাড়ির বেপরোয়া ছেলের। সকাল সকাল ঘুম ছুটিয়ে সিগারেট ফুঁকতে এসেছে সে। আজব তো, এই মেয়ে ঘরে না গিয়ে এখানে কি করছে? ঘুমোচ্ছে কেন এভাবে? ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো রৌদ্র। ভাবল একবার ডাকবে। কণ্ঠ খুলতে গিয়ে থেমে গেল। ডাকল না আর। বরং গাঢ় দৃষ্টিতে তাকালো মেঘার দিকে। প্রখর করল দৃষ্টি জোড়া।
প্রখর নেত্রে সুযোগ পেয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। মেয়েটা ঘেমে গেছে, ঘামে চিকচিক করছে মুখশ্রী, গলা বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। একে একে মেয়েটাকে সরু চোখে পরখ করতে করতে রৌদ্রের দৃষ্টি থমকালো মেয়েটার গলার নিকট। ধবধবে গ্রীবায় চিকচিক করছে সোনালি একখানা চেন। এঁকে বেঁকে বসে গেছে ঘামের সাথে, গলার ভাঁজে চিপকে স্বর্ণকোমল জৌলুস ছড়াচ্ছে। রৌদ্রের মোটেও পছন্দ হলো না এটাকে। ওর আগে এই চেনটা দখলদারি ফলিয়েছে এই মেয়ের গলায়, এটা মানতে বড্ড বাঁধল রৌদ্রের। মুখ শক্ত করল সে, আপাতত ছাড় দিল। আরও খুঁটিয়ে দেখতে লাগলো মেয়েটাকে। মেয়েটার নাকের ডগায় একখানা ছোট্ট তিল, ওষ্ঠখানি উল্টানো। আনমনে হাসে রৌদ্র। আবারও দৃষ্টি আটকায় মেয়েটার ডান ভ্রুর নিকট। ভ্রুর ঠিক কোণে একখানা কাটা দাগ। অক্ষিলতার সেখানটা লোমহীন। কি হয়েছে এখানে? কাটলো কি করে? জানা নেই রৌদ্রের। রৌদ্র সেদিক থেকেও দৃষ্টি সরালো। এদিকে সূর্যের রশ্মিতে বিরক্ত মেঘা। ঘুমে প্রচণ্ড ব্যাঘাত ঘটছে তার। মুখ কুঁচকে ফেলল সে, তবে চোখের পাতা আলগা করতে পারল না ঘুমের ভারে। রৌদ্র পরখ করল ওকে, চোখ তুলে চাইল দিবাকর পানে। এটা এত ডিস্টার্ব করছে কেন এই মেয়েকে? দেখছে না এই মেয়ে ঘুমোচ্ছে? প্রচণ্ড রাগল রৌদ্র, তবে যার উপর রাগল সে হাতের নাগালের বাইরে। প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্বে তার অবস্থান। ধরাছোঁয়ার বাইরে হয়ে বেশ মজা নিচ্ছে সূর্য। রৌদ্র মেঘার দিকে দৃষ্টি ফিরিয়ে হিসিয়ে বলল, ওর সাহস কম নয় সানি। আমি তোকে জ্বালানোর আগেই ও জ্বালাচ্ছে তোকে। আই ফিল জেলাস অফ হিম, বাট উই আর সেম। হি ইজ সান অর আই অ্যাম ব্লেজিং সান, অ্যান্ড ইউ আর মাই সানি, অনলি মাইন। আজও সুযোগ লুফে নিয়ে তোকে নিজের প্রখরতায় জ্বালাচ্ছে। কাল জ্বালাবো আমি, আর সারা জীবন আমিই জ্বালাবো তোকে। খুব করে জ্বালাবো, পোড়াবো তোকে। গেট রেডি টু বার্ন বাই মি সানি। কথা শেষ করে মেঘার মুখের উপর আরও একবার ফু দিয়ে উঠে দাঁড়ালো রৌদ্র। ছুতে গিয়েও ছুঁয়ে দেখা হলো না। বিরক্তি লাগলো খানিক। এই সূর্যকে সে কিছুতেই সহ্য করবে না। মেঘার উপর ওর দহন ফেলতে দেবে না, ঘুমে ব্যাঘাত ঘটতে দেবে না। দাঁত চিবিয়ে সূর্যের রশ্মি বরাবর ঢাল হয়ে মেঘাকে আড়াল করে দাঁড়ালো রৌদ্র। নিজের সুঠাম দেহের ছায়ায় ঢেকে ফেলল মেঘাকে। এই মেয়ে এখানে কেন ঘুমাচ্ছে সেটাই তো বুঝল না এখনো। বুকে হাত গুটিয়ে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল রৌদ্র। এক স্থির দৃষ্টিতে চেয়ে রইল মেঘার ঘুমন্ত মুখপানে। শীতল ছায়া পেয়ে আরামে নড়ে চড়ে উঠল মেয়েটা, ফের ডুবল ঘুমের গহীনে। রৌদ্র চেয়েই রইল কেবল। সূর্যের প্রখর তীব্রতা নিজের পিঠে বহন করে আবডালে লুকিয়ে রাখল এই ঘুমন্ত পরীটার অনুচ্চ কায়া। ঘড়ির কাঁটায় টিকটিক করে পার হলো কিছুটা সময়। রোজকার রুটিন মাফিক ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে মেঘার। তার উপর এখানে গরম, গা ম্যাচ ম্যাচ করছে মেঘার। নড়চড় বাড়াচ্ছে ঘুমের মাঝে। ভার্সিটি আছে। তপ্ত গরমে চরম বিরক্ত হলো মেঘা। রোজকার মতো আরামে ঘুম ভাঙল না। বিরক্তি সমেত পিটপিট করে চোখ খুলল মেয়েটা। গা মোড়ালো হাই তুলে। ঝাপসা চোখে খোলা ছাদের আশপাশ অবলোকন হতেই বৃহৎ হয়ে আসলো অক্ষি যুগল। সহসাই ছ্যাদ করে উঠল মেয়েটা। এলানোর শরীরটা নিয়ে ধরফরিয়ে উঠে বসল। ছাদ জুড়ে তপ্ত রোদ্দুর ছড়াছড়ি, তবে মেঘা নিজেকে ছায়ায় আবিষ্কার করল। হাতের ফ্রেমটা আরও বেশি চেপে ধরে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো মেঘা। বিড়বিড় করল, শিট, এখানেই ঘুমিয়ে পড়েছিলাম আমি। বিচলিত হলো মেঘা। ছটফট করে ডান পাশে তাকাতেই ভরকালো অকস্মাৎ। বুকে হাত গুটিয়ে এবেলায় টান টান হয়ে শক্ত চোয়ালে দাঁড়িয়ে আছে রৌদ্র। মেঘার সদ্য ঘুমছোটা চক্ষুদ্বয় ছলকে ওঠে।
সবটা বুঝতে পারে না। কালকে যে কখন এখানে ঘুমিয়ে পড়েছে তাই ঠাউর করতে পারল না ঠিক মতো। তার উপর হুট করে রৌদ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরও বেশি অপ্রস্তুত হয়ে পড়ল মেয়েটা। সন্দিহান হয়ে এদিক ওদিক তাকালো, চোখ ডোলে। রৌদ্রের ভাবমূর্তির পরিবর্তন নেই। সটান দাঁড়িয়ে আছে সে, সুচালো দৃষ্টি এক স্থির মেঘার উপর। মেঘার শুল্ক ঢোক গিলে কপালের ঘাম মুছল। কিছুটা মুহূর্ত অস্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। এই লোক এখানে কি করে, কখন আসলো, আর মেঘাকেই বা এভাবে কেন দেখছে? রৌদ্রের তামাটে চেহারায় ঘাম বিন্দু বিন্দু। সূর্যটা ঠিক মাথা বরাবর পিছন দিকে। মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ হওয়া মাত্রই মেঘা মুখ কুঁচকে ফেলে। বিদ্রূপে চোখ ফিরিয়ে হাত মুঠো করে দপাদপ পা চালায় ছাদের দরজার দিকে। রৌদ্রকে পাশ কাটাতে গেলেই গোটানো হাত নামিয়ে ঘাড় বাঁকিয়ে অদ্ভুত স্বরে ডাকে রৌদ্র। হেই সানি, গুড মর্নিং। থামল মেঘা। একটুখানি চোখ পাকিয়ে পিছু ফিরে তাকালো। রৌদ্রের ফিসলে হাসির রেখা বাড়ল এতেই। মুখ ঝামটালো মেঘা। বলল রৌদ্র বাঁকা স্বরে, ঘুমানোর জন্য ঘরে জায়গা ছিল না, এখানে ঘুমাচ্ছিলি কেন? ঘর কম পড়ে গেছে কাবির ম্যানশনে? তোর ঘুমের জন্য একটা ঘর খুঁজে পাসনি এ বাড়িতে? আমার ঘরে আসলেই পারতি। বুকে নিয়ে খুব যত্নে ঘুম পাড়াতাম তোকে।